শুক্রবার সকাল। আজ কোনো ক্লাস নেই, তাই একটু দেরি করেই ঘুম ভাঙে আমার। চোখ খুলে দেখি ঘড়িতে 9:30। বিছানায় আরও 5 মিনিট গড়াগড়ি দিয়ে উঠে পড়ে মুখ ধুয়ে নিচে নামতে দেখি আম্মু রান্নাঘরে ব্যস্ত, আর আমার ছোট বোন তুবা ডাইনিং টেবিলে বসে ফোন চালাচ্ছে। আমি চেয়ার টেনে বসতেই আম্মু রান্নাঘর থেকে বললেন, নাস্তা করে কোথাও বের হবি না কিন্তু। আমি রুটির টুকরো ছিঁড়তে ছিঁড়তে বললাম, দেখা যাবে। আম্মু আমার উত্তর শুনে আর কিছু বললেন না, কারণ তিনি জানেন আমি দেখা যাবে বললে তার মানে আমি বের হবই। তুবা মুস্কি হেসে বলল, ভাইয়া, আজ আবার কার সাথে রাইড? আমি ওর দিকে তাকিয়ে বললাম, তোর জানার দরকার আছে? তুবা জিভ বের করে ভেঙচি কাটে, আবার ফোনে মন দিল। নাস্তা শেষ করে আমি সোজা গ্যারেজে চলে এলাম। কালো রঙের বাইকটা ধুয়ে মুছে একদম চকচকে করে রাখি। বাইকের দিকে তাকালেই আমার মন ভালো হয়ে যায়। ইঞ্জিন স্টার্ট দেওয়ার শব্দটা আমার কাছে অদ্ভুত রকমের শান্তি। ঠিক তখনই আব্বু বারান্দা থেকে নিচে তাকিয়ে বললেন, আবার বের হচ্ছিস? আমি হেলমেট হাতে নিয়ে তাকালাম। হ্যাঁ। সারাক্ষণ এই বাইক নিয়ে ঘুরে বেড়াস, একটা দিনও বাসায় থাকতে পারিস না? কাজ আছে। কিসের কাজ? বন্ধুদের নিয়ে আড্ডা মারা? আমি কোনো উত্তর দিলাম না। আব্বু আবার বললেন, একদিন এই বাইকেই বিপদ ডেকে আনবে, তখন বুঝবি। আমি আর কিছু বললাম না। এই কথা নতুন না। আব্বু কোনোদিনই চাননি আমি বাইক চালাই। ছোটবেলা থেকেই যা ভালো লাগে সেটা ছাড়তে আমার কষ্ট হয়। আর কেউ জেদ করলেও আমি খুব একটা কথা শুনি না। রাগটা আমার ছোটবেলা থেকেই বেশি। কেউ অযথা কথা শোনালে সহ্য হয় না, তাই তর্ক বাড়ানোর বদলে আমি চুপচাপ হেলমেট পরে বাইক স্টার্ট দিলাম। গেট দিয়ে বের হওয়ার সময় শুধু শুনলাম আব্বু দীর্ঘশ্বাস ফেললেন। মোড়ের চায়ের দোকানে পৌঁছাতে পৌঁছাতে দেখি আমার বন্ধুরা আগে থেকেই বসে আছে, রাফি, সিয়াম আর নাবিল। আমি বাইক দাঁড় করাতেই রাফি বলল, এই যে মহারাজ, আজ এত দেরি? আমি চা হাতে নিয়ে বললাম, ঘুমিয়েছিলাম। চল, আজ একটু দূরে যাই। কোথায়? নদীর পাশের রাস্তায়। আমি মাথা নাড়লাম। চল। আমাদের পরিকল্পনা করতে বেশি সময় লাগে না, যার যা ইচ্ছে হয় সেটাই করি। বাইক নিয়ে বের হলে সময়ের হিসাবও থাকে না। বিকেল 5টার দিকে বাসায় ফিরলাম। গেট দিয়ে ঢুকতেই তুবা দৌড়ে এসে বলল, ভাইয়া, আমি বিরক্ত হয়ে বললাম, চিৎকার করছিস কেন? একটা খবর আছে। বল। মামা ফোন দিয়েছিল। আমি জুতা খুলতে খুলতে বললাম, তারপর? আগামী সপ্তাহে সবাই আসবে। আসুক। নীলা আপুও আসবে। আমি একবার তাকালাম। তো? তুবা ভ্রু নাচিয়ে বলল, তুমি ছোটবেলায় কিন্তু নীলা আপুর সাথে সারাদিন ঝগড়া করতে। এখন আর ছোটবেলা নেই, বড় হয়েছে। সত্যি বলতে অনেক বছর হয়ে গেছে নীলার সাথে ঠিকমতো দেখা হয় না। ঈদে টিদে 2-1টা দেখা হয়, তাও 5-10 মিনিটের বেশি কথা হয় না। সে নিজের বাসায় থাকে, আমিও আমার জীবন নিয়ে ব্যস্ত। তুবা আবার বলল, দেখো, এবার আবার যেন ঝগড়া শুরু করে দিও না। আমি ওর মাথায় হালকা একটা চাপড় দিয়ে বললাম, যা, বেশি কথা বলিস না। তুবা হাসতে হাসতে দৌড়ে চলে গেল। আমি নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করলাম। পরের সপ্তাহ সকাল থেকে বাসায় একটু অন্যরকম ব্যস্ততা। আম্মু আর তুবা সকাল থেকে ঘর গোছানো, রান্নাবান্না নিয়ে ব্যস্ত, কারণ আজ মামারা আসবেন। আর আমি এসব নিয়ে মাথা ঘামানোর মানুষ আমি না। নাস্তা শেষ করেই রুমে গিয়ে হেলমেটটা হাতে নিলাম। ঠিক তখনই আম্মু দরজার সামনে এসে দাঁড়ালেন। কোথায় যাচ্ছিস? বাইরে। আজ না গেলেই হয় না? তোর মামারা আসবে। তারা তো বাসায় আসবেই, আমি না থাকলে সমস্যা কি? সব সময় এমন করিস কেন? আমার কাজ আছে। আর কোনো কথা না বাড়িয়ে বের হয়ে গেলাম। প্রায় দুপুর 1টা পর্যন্ত বন্ধুদের সঙ্গে এদিক ওদিক ঘুরলাম। তারপর একটা রেস্টুরেন্টে খেয়ে আবার কিছুক্ষণ বাইক চালালাম। বিকেলের দিকে হঠাৎ তুবার ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে চিৎকার। ভাইয়া, তুমি কোথায়? কেন? মামারা চলে এসেছে। আচ্ছা। আচ্ছা মানে?
তাড়াতাড়ি বাসায় আসো। আসছি। ফোনটা কেটে আবার কিছুক্ষণ বসে থাকলাম। তারপর ধীরে সুস্থে বাসার দিকে রওনা দিলাম। গেটের সামনে বাইক থামাতেই দেখি একটা সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না মামারা এসেছেন। হেলমেট খুলে ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমে ঢুকে দেখি মামা, মামি আর নীলা বসে আছে। অনেকদিন পর নীলাকে দেখলাম। ছোটবেলার সেই চঞ্চল মেয়েটা এখন অনেকটাই বদলে গেছে। হালকা আকাশি রঙের থ্রি পিস পরা, চুলগুলো খোলা, মুখে কোনো বাড়তি সাজ নেই, তবুও বেশ পরিপাটি লাগছে। নীলা আমার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, কেমন আছো ভাইয়া? আমি শুধু মাথা নেড়ে বললাম, ভালো। এর বেশি কিছু বললাম না। সোফার এক কোণায় বসে মোবাইল বের করে স্ক্রল করতে লাগলাম। নীলা হয়তো আরও কিছু বলবে ভেবেছিল, কিন্তু আমি কোনো আগ্রহই দেখালাম না। তুবা আমার দিকে তাকিয়ে চোখ ছোট করে ইশারা করলো যেন অন্তত একটু কথা বলি। আমি দেখেও না দেখার ভান করলাম। বিকেলটা গল্পগুজবেই কেটে গেল। আম্মু, মামি আর মামা পুরনো দিনের নানান গল্প করছেন। তুবা আর নীলা একসাথে হাসাহাসি করছে। আমি মাঝে মাঝে বসছি, আবার উঠে বাইরে চলে যাচ্ছি। এসব পারিবারিক আড্ডায় বসে থাকতে ভালো লাগে না। সন্ধ্যার দিকে মামা হঠাৎ আম্মুর দিকে তাকিয়ে বললেন, পাপা, একটা কথা ছিল। বল, কি কথা? নীলার কলেজ কয়েকদিনের জন্য বন্ধ। ও আবার তোমার সঙ্গে অনেকদিন দেখাও করেনি। ভাবলাম যদি কোনো সমস্যা না থাকে কয়েকদিন আপনাদের বাসায় রেখে যাই। আম্মু সঙ্গে সঙ্গে হেসে বললেন, এতে আবার সমস্যা কি? থাকুক না, বাড়িটাও জমে থাকবে। তুবা তো খুশিতে লাফিয়ে উঠল। ইয়েস, নীলা আপু আমার রুমেই থাকবে। নীলা মুচকি হেসে মাথা নাড়ল। আমি চুপচাপ বসে সব শুনছিলাম। আমার এসব নিয়ে কোনো মন্তব্য করার ইচ্ছে নেই। কে থাকবে কে যাবে এসব নিয়ে মাথা ঘামাই না। মামা আমার দিকে তাকিয়ে বললেন, কিরে তুর্য, কোনো সমস্যা নেই তো? আমি নির্বিকার গলায় বললাম, আমার কি সমস্যা থাকবে? তাহলে ঠিক আছে, নীলা সপ্তাহখানেক এখানেই থাকুক। তুবা বলে উঠল, এক সপ্তাহ না, আরো বেশি থাকুক। সবাই হেসে উঠল, শুধু আমি চুপচাপ বসে রইলাম। নীলা একবার আর চোখে আমার দিকে তাকালো। হয়তো ভেবেছিল আমি কিছু বলবো, কিন্তু আমি মোবাইলের স্ক্রিনেই চোখ রেখে বসে রইলাম। পরের দিন মামা মামি বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। নীলা গেট পর্যন্ত গিয়ে তাদের বিদায় দিল। মামা নীলার মাথায় হাত রেখে বললেন, দুষ্টুমি করবি না, সবার কথা শুনে থাকিস। আচ্ছা আব্বু। গাড়িটা ধীরে ধীরে গেটের বাইরে চলে গেল। নীলা কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে থাকলো, তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ভেতরে ঢুকে গেল। আর আমি গ্যারেজে গিয়ে বাইকটার কভার খুললাম। অনেকক্ষণ ধরে চুপচাপ বাইকটা পরিষ্কার করতে লাগলাম। বাসায় নতুন একজন এসেছে, এটা নিয়ে আমার ভেতরে কোনো উত্তেজনা নেই। আমার কাছে বাইক, রাস্তাঘাট আর নিজের মতো থাকা এসবই বেশি গুরুত্বপূর্ণ। নীলা আমাদের বাসায় থাকার দ্বিতীয় দিন থেকেই পরিবেশের সঙ্গে বেশ সহজ হয়ে গেল। তুবার সঙ্গে ওর যেন গল্পের শেষ নেই। কখনো রান্নাঘরে আম্মুকে সাহায্য করছে, কখনো তুবার সঙ্গে ছাদে হাঁটছে, কখনো আবার ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। শুধু একজন মানুষের সঙ্গেই ওর দূরত্বটা একই রয়ে গেল। আমি ইচ্ছে করেই দূরত্বটা বজায় রাখছিলাম, কারণ ছোটবেলা থেকে আত্মীয় স্বজনের সঙ্গে অতিরিক্ত মিশতে আমার ভালো লাগে না। আর যাদের সঙ্গে কথা বলার দরকার নেই তাদের সঙ্গে অকারণে গল্প করারও অভ্যাস নেই। সকালে নাস্তা করে আমি গ্যারেজে নেমে বাইকটা বের করলাম। ঠিক তখনই পিছন থেকে নরম একটা কণ্ঠ ভেসে এলো, তুর্য ভাই। আমি ঘুরে তাকালাম। কিছু বলবে? কোথায় যাচ্ছ? বাইরে। রোজই যাও? হ্যাঁ। বাইক নিয়ে ঘুরতে তোমার এত ভালো লাগে? আমি বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বললাম, এরপর আর একটা কথাও না বলে হেলমেট পরে বাইক স্টার্ট দিলাম। নীলা হয়তো আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি দাঁড়ালামই না। গেট দিয়ে বের হয়ে গেলাম। আমি চলে যেতেই নীলা ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তোবা পাশ থেকে সব দেখে হেসে ফেলল। কি হলো? তুর্য ভাই কি সবসময় এমন? দুইটা প্রশ্ন করলাম, দুইটা এক শব্দের উত্তর দিল। ওর কাছ থেকে এর চেয়ে বেশি আশা করো না, ও এমনই। এমন মানুষও হয় নাকি?
সন্ধ্যায় বাসায় ফিরতেই দেখি নীলা বারান্দায় দাঁড়িয়ে। আমি বাইক রেখে ভেতরে ঢুকছিলাম। নীলা হাসি মুখে বলল, ঘোরাঘুরি কেমন করলে? ভালোই। ক্লান্ত? না। আচ্ছা, একদিন আমাকে নিয়ে যাবে? আমি ভ্রুকুচকে তাকালাম। আমি কাউকে নিয়ে ঘুরি না। কথাটা বলেই সোজা নিজের রুমে চলে গেলাম। পেছনে আর একবারও তাকালাম না। রাতে খাওয়ার সময় সবাই একসঙ্গে টেবিলে বসেছে। নীলা আমার ঠিক সামনেই বসেছে। খাওয়ার ফাঁকে ও হঠাৎ বলল, তুর্য ভাই, একটু পানি দিবে? পানি জগটা আমার পাশেই ছিল। আমি কোনো কথা না বলে জগটা টেবিলের মাঝখানে সরিয়ে দিলাম। নীলা নিজে নিয়ে গ্লাসে পানি ঢেলে নিল। আম্মু বিষয়টা খেয়াল করলেও কিছু বললেন না। তুবা শুধু মুখ চেপে হাসছিল। পরদিন দুপুরে আমি ড্রয়িং রুমে বসে ফোন দেখছিলাম। নীলা এসে পাশের সোফায় বসলো। আমি একবার তাকিয়ে আবার ফোনে চোখ দিলাম। কয়েক সেকেন্ড চুপ থাকার পর ও নিজেই কথা শুরু করলো। ছোটবেলায় মনে আছে আমরা একসাথে লুডো খেলতাম? না। আরে মনে নেই? না। তোমার স্মৃতি এত খারাপ? আমি বিরক্ত গলায় বললাম, দেখো আমার একটু কাজ আছে। এই বলে উঠে নিজের রুমে চলে গেলাম। নীলা অবাক হয়ে আমার চলে যাওয়া দেখল। এভাবে 2-3 দিন কেটে গেল। প্রতিদিনই নীলা কোনো না কোনো অজুহাতে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে। কখনো জিজ্ঞেস করে আমি কোথায় যাচ্ছি, কখনো জানতে চাই বাইক কত গতিতে চালাই, কখনো বলে 1 কাপ চা খেতে, কখনো আবার তোমার সঙ্গে গল্প করতে করতে ইচ্ছে করেই আমার সামনে এসে দাঁড়ায়। কিন্তু আমার উত্তর একই থাকে, না, জানি না, অথবা কোনো উত্তরই দিই না। ওকে দেখলেই আমি অন্যদিকে চলে যাই। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিই, নইলে বাইক নিয়ে বের হয়ে যাই। একদিন বিকেলে আমি গ্যারেজে বসে বাইকের চেইন পরিষ্কার করছিলাম। নীলা ধীরে ধীরে এসে পাশে দাঁড়ালো। কিছুক্ষণ চুপচাপ আমার কাজ দেখল, তারপর বলল, একটা কথা বলবো? আমি মাথা না তুলেই বললাম, বলো। তুমি কি আমাকে এড়িয়ে চলো? আমি আবার মাথা তুলে ওর দিকে কয়েক সেকেন্ড চুপ থেকে শান্ত গলায় বললাম, না। নীলার মুখে হালকা হাসি, কিন্তু পরের কথাতেই সেই হাসিটা মিলিয়ে গেল। আমি সবাইকেই এমনই ট্রিট করি, তাই বেশি কিছু ভেবো না। আমার কথাটা শোনার পর নীলা আর কিছু বলল না। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর শুধু ছোট্ট করে বলল, আচ্ছা। এরপর ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। আমি আবার বাইকের চেন পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়লাম। তবে সেদিনের পর একটা জিনিস খুব স্পষ্টভাবে বদলে গেল। নীলা আর আগের মতো আমার সামনে আসতো না। পরের দিন সকালে আমি নাস্তা করে নিচে নামলাম। আগে হলে নীলা নিশ্চিত জিজ্ঞেস করত কোথায় যাচ্ছ, কিন্তু আজ সে রান্নাঘরে আম্মুকে সাহায্য করছিল। আমি সামনে দিয়ে বের হয়ে গেলেও শুধু একবার তাকালো, কোনো কথা বলল না। আমিও কিছু বললাম না। বিকেলে বাসায় ফিরে দেখি তুবা আর নীলা ড্রয়িং রুমে বসে গল্প করছে। আমি ভেতরে ঢুকতেই তুবা বলল, ভাইয়া চা খাবা? না। নীলা একবারও আমার দিকে তাকালো না। আগে হলে অন্তত হাসি মুখে একটা কথা বলার চেষ্টা করত। এখন সে যেন ইচ্ছা করেই দূরত্ব রাখছে। আমি বিষয়টা লক্ষ্য করলেও পাত্তা দিলাম না। দিন কেটে যেতে লাগলো। আমি আগের মতোই বন্ধুদের নিয়ে ব্যস্ত। সকাল হলে বাইক নিয়ে বের হয়ে যাই, রাতে ফিরি। আর নীলা, সে এখন পুরোপুরি তুবা, আম্মু আর বাসার কাজ নিয়ে ব্যস্ত। আমার সঙ্গে প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না। আমি রুমে ঢুকলে সে অন্য রুমে চলে যায়। আমি ড্রয়িং রুমে বসলে সে ছাদে উঠে যায়। একই বাসায় থেকেও যেন আমরা দুজন দুই পৃথিবীর মানুষ। একদিন রাতে খাওয়ার সময় হঠাৎ খেয়াল করলাম নীলা আগের মতো আর আমার দিকে তাকায়ও না। কথা তো দূরের বিষয়। আমি পানি জগটা এগিয়ে দিলেও শুধু বলল, ধন্যবাদ। এরপর আবার নিজের খাওয়ায় মন দিল। আমি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলাম। মনে হলো মেয়েটা সত্যি আর বিরক্ত করছে না। যেটা আমি চেয়েছিলাম ঠিক সেটাই হয়েছে। তবু কেন জানি ভেতরে অদ্ভুত একটা শূন্যতা অনুভব করলাম, কিন্তু সেই অনুভূতিকে গুরুত্ব দিলাম না। কয়েকদিন পর শুক্রবার সকালে রাফির ফোনে ঘুম ভাঙল। তুর্য, সবাই রেডি, আজ কিন্তু লং রাইড। আমি ঘড়ির দিকে তাকালাম, সকাল 8টা।
আধা ঘন্টার মধ্যে বের হচ্ছে। ফোন রেখে দ্রুত প্রস্তুত হয়ে নিচে নামলাম। আব্বু আমাকে দেখেই বুঝে গেলেন। আবার বাইক নিয়ে বের হচ্ছিস? হ্যাঁ। আজ যাস না। কেন? এমনি বলছি। আমি হালকা বিরক্ত হয়ে বললাম, আব্বু প্লিজ। আর কোনো কথা না শুনেই বাইক স্টার্ট দিলাম। গেটের পাশে দাঁড়িয়ে থাকা নীলা একবার শুধু তাকালো, কিন্তু কিছু বলল না। সেদিনের রাইডটা অনেক দূরের ছিল। সকাল থেকে আমরা চারজন বিভিন্ন রাস্তায় ঘুরছিলাম। দুপুরের দিকে ফেরার সময় আকাশটা হঠাৎ মেঘলা হয়ে গেল। হালকা বৃষ্টি শুরু হলো। রাস্তা ভিজে পিচ্ছিল। আমরা গতি কমিয়ে চালাচ্ছিলাম। একটা বাঁক ঘুরতেই সামনে একটা মাইক্রোবাস হঠাৎ ব্রেক করলো। আমি সঙ্গে সঙ্গে ব্রেক চাপলাম, কিন্তু রাস্তা ভেজায় বাইকের নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। চাকা স্লিপ করে গেল। পরের মুহূর্তেই ধড়াম! প্রচণ্ড শব্দে বাইকটা রাস্তার ওপর ছিটকে পড়ল। আমিও কয়েক হাত দূরে গিয়ে আছড়ে পড়লাম। ডান হাতের ওপর পুরো শরীরে চাপ পড়ল। মাথাও সজোরে রাস্তায় লেগে গেল। চারপাশ ঝাপসা হয়ে গেল। শেষবার শুধু শুনছিলাম, তুর্য! রাফির চিৎকার। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলতে দেখি হাসপাতালে। ডান হাত পুরো ব্যান্ডেজ করা, মাথায়ও মোটা ব্যান্ডেজ, কপালে সেলাই, বাম পায়ে ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় আর আঘাত। হাত নাড়াতেই তীব্র ব্যথায় মুখ বিকৃত হয়ে গেল। ঠিক তখনই পাশ থেকে কাপা গলায় কেউ বলল, উঠে বসার চেষ্টা করো না। আমি মাথা ঘুরিয়ে তাকালাম। নীলা, চোখ দুটো লাল, মনে হচ্ছে অনেকক্ষণ কেঁদেছে। আম্মু আর আব্বুও পাশে দাঁড়িয়েছিলেন। ডাক্তার এসে বললেন, ডান হাতে ফ্র্যাকচার হয়েছে, মাথায়ও আঘাত ছিল। ভাগ্য ভালো, বড় বিপদ হয়নি। কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। 2 দিন পর বাসায় ফিরলাম। ডান হাত পুরো প্লাস্টারে। নিজে কিছুই ঠিকমতো করতে পারি না। শার্ট পরা, ওষুধ খাওয়া, এমনকি ভাত মাখাও কষ্টকর। তুবার সামনে পরীক্ষা। সকাল সন্ধ্যা পড়াশোনা নিয়ে ব্যস্ত। আম্মুরও সংসারের অনেক কাজ। অজান্তেই সব দায়িত্ব এসে পড়ল নীলার ওপর। সকালে ঘুম থেকে উঠেই দেখি নীলা দরজায় দাঁড়িয়ে, হাতে নাস্তার ট্রে। ওষুধ খাওয়ার আগে কিছু খেতে হবে। আমি চুপচাপ বসে রইলাম। ডান হাতে কিছুই করতে পারছি না। নীলা কোনো কথা না বলে প্লেটটা নিজের হাতে নিয়ে ভাত মেখে ছোট ছোট লোকমা বানিয়ে আমার দিকে বাড়িয়ে দিল। আমি একটু অস্বস্তি নিয়ে বললাম, আমি পারবো। এক হাতে? আমি চুপ করে গেলাম। ও শান্তভাবে আমাকে খাইয়ে দিল। একটাও বাড়তি কথা বলল না। এরপর থেকে প্রতিদিন একই রুটিন। সময় মতো ওষুধ, ব্যান্ডেজ ভিজতে না দেওয়া, ডাক্তারের বলে দেওয়া ব্যায়াম করানো, রাতে জ্বর এসেছে কিনা দেখে যাওয়া, আমি পানি চাইবার আগেই গ্লাস এগিয়ে দেওয়া, শার্ট পরতে সাহায্য করা, খাবার খাইয়ে দেওয়া, সব কিছু। তুবা মাঝে মাঝে এসে বসে, কিন্তু পরীক্ষার জন্য বেশিক্ষণ থাকতে পারে না। তাই সারাদিন প্রায় নীলাই আমার দেখাশোনা করে। ধীরে ধীরে আমি সুস্থ হতে লাগলাম। আর অজান্তেই একটা জিনিস বদলাতে শুরু করলো। আমি আগে বাসায় ফিরেই রুমে ঢুকে দরজা বন্ধ করে দিতাম। এখন নীলা কখন আসবে, কখন ওষুধ নিয়ে আসবে, অজান্তেই সেদিকে তাকিয়ে থাকি। ও রুম থেকে বের হয়ে গেলে কেন জানি রুমটা ফাঁকা ফাঁকা লাগে। আমি কথা বলতে চাই, কিন্তু কি বলবো বুঝে উঠতে পারি না। অন্যদিকে নীলা আগের মতোই শান্ত। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কথা বলে। না আগের মতো গল্প করার চেষ্টা, না কোনো অভিযোগ, না কোনো অভিমান প্রকাশ। শুধু দূরত্বের জায়গা থেকে নিঃশব্দে সব করে যায়। আর সে নীরব যত্নই আমার কঠিন রাগী মনটাকে ধীরে ধীরে নরম করে দিতে শুরু করলো। প্রায় 3 সপ্তাহ কেটে গেল। ডাক্তারের ওষুধ, নিয়মিত বিশ্রাম আর নীলার যত্নে শরীর ধীরে ধীরে আগের চেয়ে ভালো হতে লাগলো। মাথার ব্যান্ডেজ খুলে গেছে, কপালের সেলাইও শুকিয়ে এসেছে। শুধু ডান হাতের প্লাস্টারটা তখনও রয়ে গেছে। এখন আমি নিজের কাজ অনেকটাই করতে পারি। তবুও নীলা আগের মতোই সময় মতো ওষুধ এনে দেয়, খাবার দেয়, ডাক্তার যেভাবে বলেছেন সেভাবে সব কিছু খেয়াল রাখে। একদিন দুপুরে আমি রুমে বসে ফোন দেখছিলাম। ঠিক তখনই রাফি, সিয়াম আর নাবিল আমাকে দেখতে এলো। রাফি রুমে ঢুকেই বলল, এই অবস্থা দেখে তোকে চিনতেই পারছি না রে। আমি হেসে বললাম, ভাগ্য ভালো বেঁচে আছি। আর একটু হলেই অবস্থা খারাপ হতো। আমি কিছু বললাম না।
ঠিক তখনই দরজায় টোকা পড়ল। নীলা ভেতরে ঢুকল, হাতে ফলের জুস আর ঔষধ। ও আমার সামনে গ্লাসটা এগিয়ে দিল। আমি গ্লাসটা বাম হাতে ধরতে গিয়ে একটু অসুবিধায় পড়লাম। নীলা কিছু না বলে নিজেই গ্লাসটা ধরে বলল। আস্তে। আমি চুপচাপ জুসটা খেলাম। তারপর ও ওষুধ এগিয়ে দিল। আমি খেয়ে নিতেই নীলা শুধু বলল, আর কিছু লাগলে ডাকবেন। এরপর রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই রাফি আমার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ঠোঁটের কোণে হাসি এনে বলল, একটা কথা বলবো? বল। তোর এই মামাতো বোনটা কিন্তু সত্যি অনেক ভালো। আমি ভ্রুকুচকে বললাম, কেন? আমরা তো হাসপাতালে গিয়েও দেখেছি, আজও দেখলাম। এত ধৈর্য নিয়ে সবাই কারোর সেবা করতে পারে না, তুই ভাগ্যবান। আমি চুপ করে রইলাম। রাফি আবার বলল, জানিস, অনেক আপন মানুষও এতটা করে না। আর মেয়েটা একবারও মুখে বিরক্তি দেখালো না। সত্যি, ওকে দেখে মনে হয় না জোর করে কিছু করেছে, মন থেকেই করেছে। আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম। কথাগুলো যেন মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। আরও 2 সপ্তাহ পর আমার হাতের প্লাস্টারও খুলে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। সন্ধ্যায় মামার ফোন এলো, নীলার কলেজ খুলে যাবে, এবার ওকে বাড়ি ফিরতে হবে। পরদিন সকালে মামা এসে নীলাকে নিয়ে যাবেন। রাতে খাবারের টেবিলে বিষয়টা জানানো হলো। তুবার মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল। এত তাড়াতাড়ি চলে যাবে? কলেজ শুরু হয়ে যাবে। আবার কবে আসবে? সময় পেলে। সবাই কথা বলছিল, শুধু আমি চুপচাপ খাচ্ছিলাম। কিন্তু বুকের ভেতরটা কেন জানি হঠাৎ ভারী হয়ে উঠল। পরদিন সকাল, মামা এসে গেছেন। নীলা নিজের ব্যাগটা গুছিয়ে নিচে নামল। আম্মুকে জড়িয়ে ধরল। তুবাকে জড়িয়ে ধরে বলল, পড়াশোনা ঠিকমতো করিস। তুমি না থাকলে বাসা একদম ফাঁকা লাগবে। নীলা শুধু হাসল। আমি একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিলাম। নীলা একবার আমার দিকে তাকিয়ে বলল, ভালো থেকো তুর্য ভাই। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, তুমিও। এর বেশি আর কিছু বলতে পারলাম না। গাড়িটা ধীরে ধীরে গেট পেরিয়ে চলে গেল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে রইলাম, যতক্ষণ না গাড়িটা চোখের আড়াল হয়ে গেল। সেদিন থেকেই বুঝতে পারলাম বাসাটা অদ্ভুত রকমের নীরব হয়ে গেছে। সকালে কেউ আর জিজ্ঞেস করে না, ওষুধ খেয়েছ? কেউ এসে বলে না, নাস্তা করে বের হও। রুমে ঢুকলে আর কোনো পরিচিত কণ্ঠ শোনা যায় না। প্রথম 2-1 দিন নিজেকে বুঝিয়েছিলাম সব ঠিক আছে, কিন্তু কিছুই ঠিক ছিল না। বাইক নিয়ে বের হই, 10 মিনিট পরেই ফিরে আসি। চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে, কিন্তু আগের মতো আড্ডা ভালো লাগে না। রাতে ঘুমাতে গেলেই মনে পড়ে ওষুধ খেতে মনে করিয়ে দেওয়া মেয়েটার কথা। এক হাতে খেতে না পারলে চুপচাপ খাইয়ে দেওয়া সেই মুহূর্তগুলো। আমি নিজেই অবাক হয়ে যাই। যাকে এতদিন এড়িয়ে চলেছি, আজ তাকে সবচেয়ে বেশি মনে পড়ছে। একদিন বিকেলে তুবা হঠাৎ বলল, ভাইয়া কি হয়েছে তোমার? কিছু না। আগে তো সারাদিন বাইক নিয়ে থাকতো, এখন রুমেই বসে থাকো কেন? আমি উত্তর দিলাম না, কারণ উত্তরটা আমি নিজেই জানতাম। আমি নীলাকে মিস করছি ভীষণভাবে। দিন যত যাচ্ছিল অস্থিরতাটাও তত বাড়ছিল। মোবাইল হাতে নিয়ে কতবার যে নীলার নম্বর খুঁজেছি তার হিসাব নেই, কিন্তু ফোন করিনি। কি বলবো, কোন পরিচয়ে বলবো? তারও উত্তর ছিল না। এক রাতে খাওয়া শেষে দেখি আম্মু একা বারান্দায় বসে আছেন। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার পাশে বসলাম। অনেকক্ষণ চুপচাপ থাকার পর আম্মু নিজেই বললেন, কিছু বলবি? আমি গভীর একটা নিঃশ্বাস ফেললাম। জীবনে প্রথমবার কোনো বিষয় নিয়ে এতটা দ্বিধা লাগছিল। তারপর ধীরে ধীরে বললাম, আম্মু, একটা কথা ছিল। বল। আমি কয়েক সেকেন্ড মাথা নিচু করে থেকে বললাম, আমি নীলাকে বিয়ে করতে চাই। আমার কথাটা শোনার পর আম্মু কিছুক্ষণ একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। মুখে কোনো কথা নেই, যেন বিশ্বাসই করতে পারছেন না এই কথাটা আমি বলেছি। তারপর ধীরে ধীরে বললেন, তুই কি সিরিয়াস? হ্যাঁ আম্মু, খুব সিরিয়াস। তুই জানিস তুই কি বলছিস? জানি। আবার কিছুক্ষণ নীরবতা। হালকা বাতাস বইছে, বারান্দার গাছের পাতাগুলো দুলছে, কিন্তু আমাদের দুজনের মাঝখানে যেন অদ্ভুত একটা ভারী নীরবতা। অবশেষে আম্মু ধীরে ধীরে বললেন,
তুর্য, আমি এই বিয়ের কথা এখনই ভাবতে পারি না। কেন? কারণ আমি তো খুব ভালো করেই চিনি তুই খুব কেয়ারলেস ছেলে। নিজের খাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই, সারাদিন বাইক নিয়ে বাইরে বাইরে থাকিস, কারো কথা শুনিস না, রাগ হলে কি বলিস কি করিস নিজেও জানিস না। আমি মাথা নিচু করে শুনছিলাম। নীলা খুব শান্ত মেয়ে, ধৈর্য আছে, ভদ্রও আছে। আর তুই ছোট্ট একটা কথাই রেগে যাস, মানুষকে এড়িয়ে চলিস, নিজের মনটা কাউকে বুঝতেই দিস না। আমি কিছু বললাম না। আম্মু আবার বললেন, তুই হয়তো আজ ওকে ভালোবাসিস, কিন্তু বিয়েটা শুধু ভালোবাসা দিয়ে হয় না। সংসার করতে ধৈর্য লাগে, দায়িত্ব লাগে, মানুষের গুরুত্ব দিতে হয়। একটু থেমে আবার বললেন, আমার ভয় হয় তোর সঙ্গে নীলা সুখী হবে না। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। অনেকক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বললাম, আমি আগেও তাই ভাবতাম। আম্মু আমার দিকে তাকালেন। কিন্তু আমি বদলে গেছি আম্মু। এত সহজে মানুষ বদলায় না। আমি শান্ত গলায় বললাম, একদিনে বদলায়নি। যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন থেকে সব কিছু বদলাতে শুরু করেছে। আমি কিছুক্ষণ থেমে আবার বললাম, আমি যখন নিজের হাতে খেতেও পারতাম না তখন নীলা একদিনও বিরক্ত হয়নি। আমি ওকে কত অবহেলা করেছি, কত এড়িয়ে গিয়েছি, তবুও ও কখনো হিসাব করেনি। আমার গলাটা একটু ভারী হয়ে এলো। তখন বুঝেছি একজন মানুষ নিঃশব্দে আরেকজনের জন্য কত কিছু করতে পারে। আম্মু নীরবে শুনছিলেন। আগে আমার কাছে বাইকটাই সব ছিল, এখন বুঝি নিজের মানুষ পাশে থাকাটা কত বড় ব্যাপার। শুধু বুঝলেই হবে? না, আমি দৃঢ় গলায় বললাম, আমি নিজেকে বদলাবো। কিভাবে? বাইক নিয়ে অযথা সারাদিন ঘুরবো না, আব্বুর কথা শুনবো, রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, পরিবারের সঙ্গে সময় কাটাবো, নিজের দায়িত্ব নিজে নেব। আমি চাই না নীলা কোনোদিন আমার জন্য কষ্ট পাক। মুখে বলা সহজ। আমি করে দেখাবো ইনশাল্লাহ। এরপর সত্যিই আমি নিজেকে বদলানোর চেষ্টা শুরু করলাম। আগের মতো সকাল হলেই বাইক নিয়ে বের হয়ে যেতাম না। আব্বু কোনো কাজ বললে চুপচাপ করে দিতাম। ব্যবসার কাজেও আগের চেয়ে বেশি সময় দিতে লাগলাম। আম্মুকে রান্নাঘরে ছোটোখাটো কাজে সাহায্য করতাম। তুবার পড়াশোনার খোঁজ নিতাম। সবচেয়ে বড় পরিবর্তন ছিল আমার রাগ। আগে সামান্য কথায় বিরক্ত হয়ে যেতাম, এখন নিজেকে থামিয়ে রাখতাম। একদিন বিকেলে রাফি এসে অবাক হয়ে বলল, তুই কি সত্যিই তুর্য? আমি হেসে বললাম, কেন? আগে তোকে 5 মিনিট বাসায় পাওয়া যেত না, এখন দেখি সারাদিন বাসায়। আমি শুধু মুচকি হেসে রইলাম। এভাবেই প্রায় 1.5 মাস কেটে গেল। একদিন রাতে খাওয়ার পর আম্মু নিজেই আমার রুমে এলেন। আমি উঠে বসলাম। আম্মু ধীরে ধীরে বললেন, তুই তাহলে সত্যিই চেষ্টা করছিস। আমি তোকে অনেক দিন ধরে দেখছি, আগের মতো আর নেই। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। তারপর আম্মু হালকা হেসে বললেন, কাল আমি তোর মামার সঙ্গে কথা বলবো। আমার মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। পরদিন সন্ধ্যায় মামা বাসায় এলেন। চা নাস্তার পর আম্মু ধীরে ধীরে পুরো বিষয়টা খুলে বললেন। মামা প্রথমে অবাক হয়ে গেলেন। তুর্য নীলাকে বিয়ে করতে চায়? আম্মু মাথা নাড়লেন। মামা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আমার আপত্তি নেই, কিন্তু শেষ সিদ্ধান্ত নীলারও জানা দরকার। 2 দিন পর সবাই মিলে মামার বাসায় গেলাম। আমি ড্রয়িং রুমেই বসেছিলাম। ভেতরের রুমে মামি, আম্মু আর নীলা কথা বলছিলেন। কিছুক্ষণ পর আম্মু নরম গলায় বললেন, নীলামা, তোর কি মত? নীলা মাথা নিচু করে বসে রইল। অনেকক্ষণ পরে শান্ত গলায় বলল, আমার নিজস্ব কোনো মত নেই। সবাই ওর দিকে তাকালো। নীলা আবার বলল, আপনারা যেটা ভালো মনে করবেন আমি সেটাই মেনে নেব। কিন্তু এটা তোর জীবন। নীলা আস্তে করে হাসল। আমি জানি, তবুও আমি আব্বু আম্মুর সিদ্ধান্তের উপরই ভরসা করি। মামি স্নেহভরা চোখে মেয়ের দিকে তাকালেন। তারপর বাইরে এসে সবাইকে বললেন, নীলার কোনো আপত্তি নেই। এরপরও 2 পরিবারের মধ্যে আরও কয়েকদিন আলোচনা চলল। 2 পরিবারের আলোচনা শেষ হতে খুব বেশি সময় লাগলো না। শুভ দিন দেখে আমাদের বিয়ের তারিখ ঠিক করা হলো। বিয়ের দিনটা যেন চোখের পলকেই চলে এলো। সকাল থেকেই 2 বাড়িতে উৎসবের আমেজ, আত্মীয় স্বজন, হাসি আনন্দ আর কোলাহলে চারপাশ মুখর হয়ে উঠল। সব আনুষ্ঠানিকতা শেষে অবশেষে নীলা আমার জীবনের সঙ্গী হয়ে আমাদের বাড়িতে এলো। রাতে সবাই একে একে বিদায় নিতেই
আমাকে বাসর ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলাম। ফুলের হালকা সুবাসে পুরো ঘরটা ভরে আছে। বিছানাটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো। নীলা লাল শাড়ি পরে মাথা নিচু করে বিছানার একপাশে বসে আছে। দুহাতের আঙ্গুল জড়িয়ে রেখেছে। মুখে লাজুক নীরবতা। আমি ধীরে ধীরে গিয়ে ওর সামনে বসলাম। কিছুক্ষণ দুজনের কেউই কোনো কথা বললাম না। নীরবতা ভেঙে আমি আস্তে করে বললাম, কেমন আছো? নীলা মৃদু হেসে মাথা নাড়ল। ভালো। আমি একটু ইতস্তত করে বললাম, একটা কথা বলবো? বলো। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, তোমার কাছে একটা ক্ষমা চাওয়া বাকি ছিল। নীলা অবাক হয়ে আমার দিকে তাকালো। যেদিন তুমি আমাদের বাসায় এসেছিলে, আমি তোমাকে অযথা অবহেলা করেছি, যতটা কষ্ট দিয়েছি, সব কিছুর জন্য আমি সত্যিই দুঃখিত। নীলা কয়েক সেকেন্ড চুপ করে থেকে মৃদু হেসে বলল, আমি তো অনেক আগেই সব ভুলে গেছি। কিন্তু আমি ভুলতে পারিনি। নীলা ধীরে ধীরে বলল, যদি ভুলতে না পারো তাহলে আজ থেকে নতুন করে শুরু করি। আমি মুচকি হেসে মাথা নাড়লাম। ইনশাল্লাহ, আজ থেকে তোমাকে আর কোনোদিন অবহেলা করব না। নীলা লাজুক হেসে নিচের দিকে তাকিয়ে রইল। ঘরের নরম আলোয় দুজনের মাঝখানের নীরবতাটাও যেন অন্যরকম সুন্দর লাগছিল। এতদিনের ভুল বোঝাবুঝি, দূরত্ব আর না বলা অনুভূতিগুলো আজ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে নিজের হাতটা বাড়িয়ে দিলাম। কয়েক মুহূর্ত ইতস্তত করার পর নীলাভ আলতো করে নিজের হাতটা আমার হাতে রাখল। হাত দুটো এক হওয়ার সঙ্গে সঙ্গেই ওর আঙ্গুলের হালকা কাঁপুনি টের পেলাম। আমি মৃদু হাসলাম। নীলা চোখ তুলে একবার আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল লাজ, বিশ্বাস আর অদ্ভুত এক প্রশান্তি। আমি খুব আস্তে করে ওর দুই হাত নিজের হাতের মুঠোয় নিলাম। কিছুক্ষণ দুজনেই শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলাম। কোনো শব্দের প্রয়োজন হচ্ছিল না। নীরবতায় যেন সব কথা বলে দিচ্ছিল। ধীরে ধীরে আমি ওর আরও একটু কাছে এগিয়ে এলাম। নীলা এক মুহূর্ত চোখ নামিয়ে আবার আমার দিকেই তাকালো। ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। আমি আলতো করে ওকে নিজের কাছে টেনে নিলাম। নীলা বিন্দুমাত্র আপত্তি করল না, বরং নিঃশব্দে মাথাটা আমার কাঁধে রেখে চোখ বন্ধ করে রইল। অনেকক্ষণ আমরা এভাবেই বসে থাকলাম। মনে হচ্ছিল এতদিনের সব দূরত্ব এই এক মুহূর্তেই হারিয়ে গেছে। আমি ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম। নীলা আরও একটু নিশ্চিত হয়ে আমার বুকে মাথা রেখে মৃদুস্বরে বলল, আজ থেকে আর দূরে সরে যেও না। আমি কোনো উত্তর দিলাম না, শুধু ওকে আরও একটু শক্ত করে আগলে রাখলাম। বাইরে রাত আরও গভীর হচ্ছিল, আর সেই রাতের নীরবতায় দুটো মানুষ নতুন একটা জীবনের প্রথম অধ্যায় শুরু করল, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসাকে সঙ্গী করে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।